হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অটোমোবাইল সাবজেক্টের ইউনিট 1-এর 7 নম্বর সেশন এবং 8 নম্বর সেশন থেকে প্রশ্ন নিয়ে। আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি 1 নম্বর ইউনিটের অর্থাৎ রেগুলার মেনটেনেন্স অফ ইঞ্জিনের 1 থেকে 6 নম্বর সেশন। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। চলো শুরু করি। 1 নম্বর সেশনে যেটা আছে রেগুলার মেনটেনেন্স অফ অ্যান ইঞ্জিন, এর আন্ডারে যে 7 নম্বর সেশন আছে, 7 নম্বর সেশন আছে তোমার টাইটেনিং অফ ফাস্টেনার, নাট, বোল্টস অ্যান্ড স্ক্রু। আর 8 নম্বর সেশন আছে ইঞ্জিন টাইমিং, যেটাকে বলা হয় টিউনিং। তারপরে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখি। প্রথমে আমরা দেখব 7 নম্বর সেশন থেকে প্রশ্ন, তারপরে আমরা 8 নম্বর সেশন থেকে প্রশ্নগুলো দেখব। দেখো এখানে 7 নম্বর সেশন থেকে অর্থাৎ ফাস্টেনারে শক্ত করা, যে টাইটেনিং অফ ফাস্টেনার মানে ফাস্টেনারকে শক্ত করা। শক্ত কিভাবে, মানে কিভাবে আমরা টাইট করব। এখান থেকে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেখব, এমসিকিউ। তারপরে আমরা একটি বাক্যের উত্তর দেখব এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দেখব। চলো 1 নম্বর শুরু করি। 7 নম্বর সেশন থেকে 1 নম্বরের প্রশ্ন, যে ঢিলা ইন্ডাকশন ম্যানিফোল্ডের কারণে কি সৃষ্টি হতে পারে। দেখো অপশনগুলো, ভ্যাকুয়াম লিকেজ, চাপ লিকেজ, আর হাইড্রোলিক লিকেজ, আর উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, ভ্যাকুয়াম লিকেজ। তাহলে হলো ঢিলা ইন্ডাকশন ম্যানিফোল্ডের কারণে ভ্যাকুয়াম লিকেজ হতে পারে, সৃষ্টি হতে পারে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, ঢিলা ইনজেকশন ম্যানিফোল্ডের ফলে কি হতে পারে। নির্গমন লিকেজ, ভ্যাকুয়াম লিকেজ, উপরোক্ত উভয়ই কোনোটিই নয়। তাহলে 2 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি, উপরের উভয়ই, অর্থাৎ নির্গমন লিকেজও হতে পারে, ভ্যাকুয়াম লিকেজও হতে পারে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, ফাস্টেনার অর্থাৎ নাট বোল্ট আট করার জন্য প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতির মধ্যে রয়েছে এগুলোর মধ্যে কোনটি। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর হবে অপশন ডি, উপরোক্ত সবগুলো, অর্থাৎ সকেট স্প্যানার, টমি বার, এক্সটেনশন বার বা রড। এরপরে দেখব 4 নম্বরের প্রশ্ন, ম্যালেট তৈরি হয় কোন উপাদান দিয়ে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ম্যালেট তৈরি হয়, সঠিক উত্তর হবে 4-এর বি, কাঠ দিয়ে। এরপরে দেখব 5 নম্বরের প্রশ্ন, ফাস্টেনার আট করার সময় কোন টর্ক রেঞ্জ ব্যবহার করা হয়। তাহলে তার সঠিক উত্তর হবে 5-এর বি, সঠিক টর্ক প্রয়োগের জন্য টর্ক রেঞ্জ ব্যবহার করা হয়। এরপরে 6 নম্বরের প্রশ্ন, অতিরিক্ত টাইট করলে ফাস্টেনার কি ক্ষতি হতে পারে। ঢিলা হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, মরিচে ধরা, না লম্বা হয়ে যাওয়া। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন বি, ভেঙে যাওয়া। 7 নম্বরের, ঢিলা ফাস্টেনারের ফলে কি সমস্যা দেখা দিতে পারে। শব্দ ও কম্পন, অতিরিক্ত গতি, জ্বালানি সাশ্রয়, আর ইঞ্জিন ঠান্ডা থাকা। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন এ, শব্দ ও কম্পন। এরপরে দেখব 8 নম্বরের প্রশ্ন, কোনো ক্রমে ফাস্টেনার আট করার সবচেয়ে নিরাপদ। যে কোনো ক্রমে, না এলোমেলোভাবে, না ক্রস ও তির্যক ক্রমে, আর এক পাশে আগে। 8-এর সঠিক উত্তর হবে অপশন সি, ক্রস আর তির্যক ক্রমে ফাস্টেনার আট করা সবচেয়ে কিন্তু নিরাপদ। এরপরে দেখব 9 নম্বরের প্রশ্ন, ফাস্টেনার আট করার আগে কি করা উচিত। তেল ভরা, থ্রেড পরিষ্কার করা, না রং করা, না গরম করা। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন বি, থ্রেড পরিষ্কার করা। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে কোন যন্ত্রটি ফাস্টেনার আট ও খোলার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
স্ক্রুড্রাইভার, স্প্যানার, সকেট, ফাইল। তাহলে 8-8-এর 10-এর সঠিক উত্তর হবে অপশন বি, স্প্যানার। স্প্যানার হচ্ছে সবচেয়ে ব্যবহৃত যন্ত্র, যেটি ফাস্টেনার আট ও খোলার জন্য ব্যবহৃত হয়। এরপরে দেখব একটি বাক্যের উত্তর। যদি বলা হয় ফাস্টেনার বলতে কি বোঝো, তাহলে ফাস্টেনার বলতে বোঝায় যে ফাস্টেনার হলো নাট, বোল্ট বা স্ক্রু যা দিয়ে দুই বা ততোধিক অংশকে শক্তভাবে যুক্ত করা হয়। 2 নম্বরের প্রশ্ন, ফাস্টেনার আট করার প্রধান উদ্দেশ্য কি? যন্ত্রাংশকে দৃঢ় ও নিরাপদভাবে সংযুক্ত রাখা। এরপরে 3 নম্বরের প্রশ্ন, ফাস্টেনার আট করার সময় কোন যন্ত্র সবচেয়ে সঠিক? সেটা হচ্ছে টর্ক রেঞ্জ। 4 নম্বরের প্রশ্ন, অতিরিক্ত টাইট করলে ফাস্টেনার কি ক্ষতি হয়? ফাস্টেনার ভেঙে যেতে পারে বা থ্রেড নষ্ট হয়ে যেতে পারে। এরপরে দেখব 5 নম্বরের প্রশ্ন, ঢিলা ফাস্টেনারের ফলে কি সমস্যা হয়? ঢিলা ফাস্টেনারের ফলে যেটা হয় শব্দ, কম্পন, যন্ত্রাংশ খুলে যাওয়ার আশঙ্কা থাকে। যদি কোনো ধরো যদি সাইকেলের মধ্যে যদি কোনো নাট যদি লুজ থাকে, তাহলে কি হতে পারে? সে জায়গাটা হয়তো ঝনঝন করবে, অর্থাৎ কম্পন সৃষ্টি হবে, শব্দ সৃষ্টি হবে, বা যন্ত্রাংশ যেটার সঙ্গে হয়তো নাটটা যুক্ত আছে সেটা খুলে যেতে পারে। এগুলোই হয়। এরপরে 6 নম্বরের প্রশ্ন, ফাস্টেনার আট করার আগে কি পরিষ্কার করা উচিত? সেটা হচ্ছে ফাস্টেনার যখন টাইট করো সেটা হচ্ছে থ্রেড পরিষ্কার বা প্যাঁচ অংশ পরিষ্কার করা উচিত। যদি তুমি কোনো জায়গায় ধরো নাট বোল্ট একসঙ্গে টাইট দিচ্ছ এবং সেখানে যদি তুমি টাইট দাও, সেখানে কিন্তু তোমাকে যে থ্রেড অংশটা, অর্থাৎ একটা বোল্টের সঙ্গে যখন একটা নাট টাইট হচ্ছে তখন কিন্তু সেই থ্রেডটা পরিষ্কার করলে সেটা ভালোভাবে কিন্তু আট করা যায়। 7 নম্বর, কোন ক্রমে ফাস্টেনার আট করা উচিত? কোন ক্রমে? সেটা হচ্ছে ক্রস বা তির্যক ক্রমে আট করা উচিত। 4 নম্বরের প্রশ্ন, যে ফাস্টেনার আট করার সময় কোন সঠিক টর্ক প্রয়োজন? সেটা হচ্ছে যাতে না বেশি টাইট হয়, না ঢিলা থাকে, এরকম টর্ক প্রয়োজন। যদি আমরা কখনো বোল্টকে টাইট দিই, নাট বোল্টকে, তাহলে আমরা কিন্তু খুব বেশি টাইট দেব না, কিন্তু আবার লুজ যেন না থাকে এরকমভাবে আমরা কিন্তু টাইট দেব। টর্ক, এখানে সঠিক টর্ক বলতে এখানে কিন্তু আমি যে টাইটটা দিচ্ছি সে টাইটটাকে বলছে টর্ক। অর্থাৎ টর্ক মানে হচ্ছে বল, এক ধরনের যে বলটা দিচ্ছি আমি। অনেক সময় কি হয়, আমরা খুব জোরে একটা নাটকে আমরা টাইট দিয়ে দিই বোল্টের মধ্যে, কিন্তু সেটা কখনোই করা উচিত নয়। যতক্ষণ দেখা যাবে যে থ্রেডে আর যাচ্ছে না, ব্যাস ওখানে আমরা কিন্তু রেখে দেব। এরপরে দেখো 9 নম্বরের প্রশ্ন, কোন অবস্থায় ফাস্টেনার পুনরায় আট করা প্রয়োজন? কম্পনের কারণে ঢিলা হয়ে গেলে আট করা প্রয়োজন। 10 নম্বরের প্রশ্ন, ইন্ডাকশন ম্যানিফোল্ডের ফাস্টেনার ঢিলা হলে কি হতে পারে? সেটা হচ্ছে ভ্যাকিউম লিকেজ ও ইমিশন সমস্যা হতে পারে। এরপরে দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর, যে ফাস্টেনার আট করার জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের টুল কি কি? আমরা কি কি টুল দিয়ে ফাস্টেনার ব্যবহার করব, অর্থাৎ নাট, বোল্ট, স্ক্রু এগুলো কিভাবে আমরা টাইট করব। ফাস্টেনার আট করার জন্য সাধারণত টুলগুলোর মধ্যে রয়েছে স্প্যানার, রয়েছে সকেট স্প্যানার, টর্ক রেঞ্জ, রমি বার এবং এক্সটেনশন বার বা রড। এরপরে 2 নম্বরের প্রশ্ন, টর্ক রেঞ্জ কিভাবে সেট করা হয়? প্রথমে প্রয়োজনীয় টর্ক মান নির্ধারণ করা হয়, তারপর টর্ক রেঞ্জের স্কেলে সেই মান সেট করে লক করা হয় যাতে সঠিক টর্ক প্রয়োগ করা যায়। এরপরে দেখব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আছে, ফাস্টেনার আট করার ধাপগুলো লেখো। তাহলে ফাস্টেনার আট করার ধাপগুলো হলো যে প্রথমে ফাস্টেনার ও থ্রেড পরিষ্কার করতে হবে, এরপর হাত দিয়ে নাট বসানো হয়, তারপর ক্রস ক্রমে ধীরে ধীরে আটা হয় এবং শেষে টর্ক রেঞ্জ দিয়ে নির্ধারিত টর্কে সম্পূর্ণ আটা হয়। এই ধাপগুলো কিন্তু একটা ফাস্টেনার মানে নাট, বোল্ট আর স্ক্রু এই সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলোকে টাইট করার একটা টাইট করার ধাপগুলো এখানে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা থ্রেড আর ফাস্টেনার পরিষ্কার করব, এরপরে হাত দিয়ে নাট বসাবো, তারপরে ক্রস ক্রমে ধীরে ধীরে
আটাতে হবে এবং শেষে টর্ক রেঞ্জ দিয়ে নির্ধারিত টর্কে সম্পূর্ণ আটাতে হবে। তাহলে আমরা এখান থেকে 7 নম্বর সেশন থেকে আমরা দেখলাম প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্নগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে। চলো এরপরে আমরা দেখব 1 নম্বর ইউনিট থেকে লাস্ট সেশন এটাই, অর্থাৎ 8 নম্বর সেশন। 8 নম্বর সেশন আছে যে ইঞ্জিন টাইমিং, অর্থাৎ ইঞ্জিন যে টিউনিং। আর এখান থেকে দেখব কী ধরনের প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন আছে যে অটো সাইকেল দহন ইঞ্জিনে বিস্ফোরণের টাইমিং গতিশীলভাবে বা ডাইনামিকভাবে সেট করার জন্য টাইমিং লাইটে কোন উপাদানটি ব্যবহৃত হয়? অপশনগুলো দেখো, স্ট্রোবোস্কোপ ল্যাম্প বা গান, পিস্টন রিং আর হচ্ছে রোটারি। তাহলে একের সঠিক উত্তর হবে অপশন এ, স্ট্রোবোস্কোপ ল্যাম্প বা গান। এরপরে 2 নম্বরের প্রশ্ন দেখো, ফুয়েল ইনজেক্টর জ্বালানি সঠিক সময়ে কোন স্ট্রোকের শেষে ইনজেক্ট করে? প্রশ্নটা আবার বলছি যে ফুয়েল ইনজেক্টর জ্বালানি সঠিক সময়ে কোন স্ট্রোকের শেষে ইনজেক্ট করে? সাকশন স্ট্রোক, কম্প্রেশন, এক্সপ্যানশন, এক্সজস্ট। তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশন বি, কম্প্রেশন স্ট্রোক। আমরা জানি একটা ইঞ্জিন চারটা স্ট্রোকের মধ্য দিয়ে কমপ্লিট হয়। একটা হচ্ছে সাকশন, কম্প্রেশন, এক্সপ্যানশন, এক্সজস্ট। সেই সেকেন্ড স্ট্রোকে আমাদের হয় কম্প্রেশন স্ট্রোকে ইনজেক্ট করে। 3 নম্বর প্রশ্ন, এমপিএফআই এর সিস্টেমের সম্পূর্ণ রূপ কি, সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে 3 এর সঠিক উত্তর হবে এ, মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন। এটা হবে সঠিক উত্তর। এরপরে দেখব 4 নম্বরের প্রশ্ন, সিভিটিআই এর সম্পূর্ণ রূপ কি? তাহলে এর সঠিক উত্তর হবে যে উপরের সবগুলোই, চার্জ মোশন ভেরিয়েবল টাইম ইগনিশন, চেঞ্জ মোশন ভেরিয়েবল টাইম ইগনিশন এবং কম্বাসন মোশন ভেরিয়েবল টাইম ইগনিশন। এরপরে দেখব ইঞ্জিন টাইমিং বলতে কি বোঝো? ইঞ্জিন টাইমিং বলতে অপশনগুলো দেখো, অপশনগুলো আছে যে ইঞ্জিনের গতি, ভালভ ও ইগনিশনের সঠিক সময় নির্ধারণ, ইঞ্জিনের তাপমাত্রা, জ্বালানির পরিমাণ। তাহলে 5 এর সঠিক উত্তর হবে অপশন বি, ভালভ ও ইগনিশনের সঠিক সময় নির্ধারণ। এরপরে দেখব 6 নম্বরের প্রশ্ন, ইগনিশন টাইমিং ভুল হলে কি সমস্যা হতে পারে? তাহলে ইগনিশন টাইমিং ভুল হলে ইঞ্জিন মসৃণভাবে চলবে, নাকি নকিং হবে, না জ্বালানি সাশ্রয় হবে, না শব্দ কম হবে? তাহলে 6 এর সঠিক উত্তর হবে অপশন ডি, নকিং হবে। এরপরে 7 নম্বরের প্রশ্ন, কোন যন্ত্র দিয়ে ইগনিশন টাইমিং পরীক্ষা করা হয়? মাল্টিমিটার, ট্যাকোমিটার, টাইমিং থার্মোমিটার। তাহলে 7 এর সঠিক উত্তর হবে টাইমিং লাইট, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখব 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন আছে 4 স্ট্রোক ইঞ্জিনে স্পার্ক কখন দেওয়া হয়? সাকশন স্ট্রোকে, না কম্প্রেশন স্ট্রোকে শেষে, না এক্সপ্যানশন স্ট্রোকে, না এক্সজস্ট স্ট্রোকে? তাহলে 8 এর সঠিক উত্তর হবে অপশন বি, কম্প্রেশন স্ট্রোকের শেষে। 9 নম্বরের প্রশ্ন, ভালভ টাইমিং কোন অংশের সাথে সম্পর্কিত? পিস্টনের সঙ্গে, না ক্র্যাঙ্কশ্যাফট ও ক্যামশ্যাফট, ফুয়েল ট্যাঙ্ক, না রেডিয়েটর? তাহলে 9 এর সঠিক উত্তর হবে অপশন বি, ক্র্যাঙ্কশ্যাফট ও ক্যামশ্যাফট। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে টাইমিং বেল্ট বা চেন ছিঁড়ে গেলে কি হতে পারে? ইঞ্জিন আরও শক্তিশালী হবে, না ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে, না জ্বালানি খরচ কমবে, না কোনো সমস্যা হবে না? তাহলে 10 এর সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে দেখব এক কথায় উত্তর, ইঞ্জিন টাইমিং কি? যদি প্রশ্ন আসে তাহলে তার উত্তর হবে যে ইঞ্জিন টাইমিং হলো ইগনিশন ও ভালভ খোলা বন্ধের সঠিক সময় নির্ধারণ। 2 নম্বরের প্রশ্ন, 4 স্ট্রোক ইঞ্জিনে স্পার্ক কখন ঘটে? কম্প্রেশন স্ট্রোকের শেষে স্পার্ক ঘটে। 3 নম্বরের প্রশ্ন, ইগনিশন টাইমিং ভুল হলে কি সমস্যা হয়? ইঞ্জিন নকিং, শক্তি হ্রাস ও অতিরিক্ত জ্বালানি খরচ হয়। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন টাইমিং পরীক্ষা করার যন্ত্র কি? তাহলে টাইমিং লাইট বা
স্টেথোস্কোপ ব্যবহার করা। এরপরে 5 নম্বরের প্রশ্ন আছে যে ভালভ টাইমিং কোন দুই অংশের মধ্যে সমন্বয় করে, সেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট ও ক্যামশ্যাফটের মধ্যে সমন্বয় করে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, টাইমিং বেল্টের কাজ কি, ক্র্যাঙ্কশ্যাফট ও ক্যামশ্যাফটকে সঠিক সময়ের সাথে ঘোরানো। এরপরে 7 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন টাইমিং কেন গুরুত্বপূর্ণ, সঠিক দহন, শক্তি উৎপাদন ও ইঞ্জিনের স্থায়িত্বের জন্য। এরপর 8 নম্বরের প্রশ্ন, টাইমিং বেশি এগিয়ে গেলে অ্যাডভান্স কি হয়, তাহলে ইঞ্জিন নকিং ও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এরপরে 9 নম্বরের প্রশ্ন, টাইমিং পিছিয়ে গেলে কি হয়, ইঞ্জিন শক্তি কমে যায় ও জ্বালানি খরচ বাড়ে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন টাইমিং সেট না থাকলে কি হতে পারে, তার উত্তর হবে ইঞ্জিন ঠিকভাবে চলবে না এবং ক্ষতি হতে পারে। এরপরে দেখো, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। টাইমিং বলতে কি বোঝো, তাহলে তার উত্তর হবে টাইমিং বলতে ইঞ্জিনের বিভিন্ন কাজ যেমন ইগনিশন পার্ক ও ফুয়েল ইনজেকশনের সঠিক সময় নির্ধারণকে বোঝায়। 2 নম্বরের প্রশ্ন, যে ইগনিশন টাইমিং ও ইনজেকশন টাইমিংয়ের মধ্যে পার্থক্য, তাহলে লিখবে যে ইগনিশন টাইমিং হলো পেট্রোল ইঞ্জিনে কম্প্রেশন স্ট্রোকের শেষে স্পার্ক দেওয়ার সময়, আর ইনজেকশন টাইমিং হলো ডিজেল বা ফুয়েল ইনজেকশন ইঞ্জিনে সঠিক সময়ে জ্বালানি প্রবেশ করার সময় হচ্ছে ইনজেকশন টাইমিং। তাহলে দুটো টাইমিং বলা হলো, ইনজেকশন আর ইগনিশন টাইমিং। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন টাইমিং পরীক্ষা করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম লেখো। তাহলে ইঞ্জিন টাইমিং পরীক্ষা করার জন্য ব্যবহৃত যন্ত্র হচ্ছে টাইমিং লাইট, স্টেথোস্কোপ ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম 1 নম্বর ইউনিটের আমরা দুটো সেশন, রেগুলার মেনটেনেন্স অফ ইঞ্জিনের 8 নম্বর সেশন ছিল ইঞ্জিন টাইমিং, আর 7 নম্বর সেশন ছিল তোমার টাইটেনিং অফ ফাস্টেনার। আমরা এই 7 নম্বর 8 নম্বর সেশন থেকে এমসিকিউ প্রশ্ন এবং ব্রড প্রশ্ন আমরা দেখলাম। যদি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে সমস্যা থাকলে। তাহলে আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ইউনিট আছে তোমাদের যে ট্রান্সমিশন সিস্টেম, 2 নম্বর ইউনিট। দেখো এখানে 2 নম্বর ইউনিট আছে রেগুলার মেনটেনেন্স অফ ট্রান্সমিশন সিস্টেম। আমরা এটা শুরু করব, এর আন্ডারে 2টো সেশন আছে। আমরা পরবর্তী ভিডিওতে এই 2টো সেশন থেকে প্রশ্ন টাচ করার চেষ্টা করব। ধন্যবাদ।